শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এপিসোড 64 এবং আজকেও আমরা আলোচনা করতে যাচ্ছি যথারীতি রেশিও অ্যানালাইসিস। যেহেতু গত ক্লাসে আমরা একটি মাত্র অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম, আরো বিশদ আলোচনার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনছো এবং আজকের পাঠ উপলব্ধি করার জন্য প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে দুইটি অনুপাত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি একটা চলতির অনুপাত আর একটা হচ্ছে কি তড়িৎ অনুপাত। এই দুটি অনুপাতে আলোচনা অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এপিসোড 64 এর বিষয় হচ্ছে রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ এর পার্ট 1। আজকের পাঠে তোমরা যা জানতে পারবে অনুপাত সম্পর্কিত ব্যবহারিক উদাহরণ। আজকে কোনো থিওরিটিক্যাল আলাপ হচ্ছে না, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের দিকে যাচ্ছি। প্রথমে জেনে নিই অনুপাত নির্ণয়ের সূত্র চলতি অনুপাতের ক্ষেত্রে। যে অনুপাতের মাধ্যমে কারবারের চলতি সম্পত্তি ও চলতি দায়ের মধ্যকার সম্পর্ক পরিমাপ করা হয় তাকে চলতি অনুপাত বা কারেন্ট রেশিও বলে। কেমন? এটা সূত্র হচ্ছে কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস। আর বাংলা যদি বলি চলতি অনুপাত সমান চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। চলতি সম্পত্তি কোথায় পাই? উদ্বৃত্তপত্রের সম্পত্তি পাশে। চলতি দায় কোথায় পাবো? উদ্বৃত্তপত্রের দায়ের পাশে। ঠিক আছে, এখন আসো তড়িৎ অনুপাত বা তারল্য অনুপাত বা অগ্নি অনুপাত। তিনটি নাম আছে এটার: কুইক রেশিও, লিকুইড রেশিও এবং অ্যাসিড টেস্ট রেশিও। যে অনুপাতের মাধ্যমে কারবারের তাৎক্ষণিক ঋণ পরিশোধ করার ক্ষমতা পরিমাপ করা হয় তাকে তড়িৎ অনুপাত বলে। কেমন? এখানে একটি বিষয় লক্ষণীয়, কি পরিশোধ করার ক্ষমতা? তাৎক্ষণিক ঋণ পরিশোধ করার ক্ষমতা পরিমাপ করা হবে। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে কুইক রেশিও ইকুয়াল টু কুইক অ্যাসেট ডিভাইড বাই কুইক লায়াবিলিটিস। অথবা আমরা যদি এটার ব্যাখ্যা নিই, ইকুয়াল কারেন্ট অ্যাসেটস মাইনাস ক্লোজিং স্টক বা স্টক অ্যাডভান্স এক্সপেন্স মাইনাস, আর নিচে হবে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাংক ওভারড্রাফট। ওকে, এটাকে যদি আমরা বাংলায় বলি তড়িৎ অনুপাত ইকুয়াল তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায়। কেমন? আর এটাকে যদি ভেঙ্গে বলি তড়িৎ সম্পদ কিভাবে হয়? চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। আর তড়িৎ দায় কিভাবে হয়? চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। ওকে, এটা মনে রাখতে হবে। মনে রাখার জন্য এই ফর্মুলাটা আবার দেখে নাও। বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি লিখেছি তড়িৎ সম্পদ ইকুয়াল চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য মাইনাস অগ্রিম খরচ। তড়িৎ দায় ইকুয়াল চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। ঠিক আছে, মনে থাকবে তো? এখন আমরা ব্যবহারিক উদাহরণ আলোচনায় অংশ নেব। প্রথমে আমরা দেখিনি একটি ব্যালেন্স শিটের এক আংশিক অংশ। আংশিক বললাম এই কারণে, অ্যাসেট পাশে দেখো শুধু চলতি সম্পদগুলো বলা আছে, লায়াবিলিটিস পাশে শুধু চলতি দায়গুলো দেওয়া আছে, বাকি অন্যান্য সম্পত্তিগুলো এখানে আলোচনার সুযোগ নেই, এই জন্য আমরা উল্লেখ করি নাই। অথবা এটা বড় হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে বলে আমরা শুধু চলতি সম্পদ এবং চলতি দায়গুলা উল্লেখ করেছি। কি বলা হচ্ছে? নিম্নে তত্ত্বাবলী থেকে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো।
এই অ্যাসেট চলতি সম্পদ এবং চলতি দায় থেকে চলতি অনুপাত এবং তড়িৎ অনুপাত নির্ণয় করো। কেমন? তাহলে যদি চলতি অনুপাত, তড়িৎ অনুপাত দুইটা কিন্তু দুইটি অনুপাত, আমরা একটা একটা আলোচনা করব। প্রথমে আসো চলতি অনুপাত বা কারেন্ট রেশিও। এটার সূত্রটা কি মনে করার চেষ্টা করো। কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। ওকে, কারেন্ট অ্যাসেটস ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। আর বাংলায় যদি বলি চলতি অনুপাত, কেমন, কারেন্ট অ্যাসেট বলতে বা চলতি সম্পত্তি বলতে যা যা আছে, কেমন, ওখানে প্রশ্নে যা যা আছে, কি কি আছে, হাতে নগদ, দেনাদার, বিনিয়োগ, মজুদ পণ্য, অগ্রিম খরচ। আর দায়ের পাশে ছিল পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত। এখন আমরা মান বসালাম, মান বসানোর পরে মানের টোটাল রেজাল্ট পেলাম চলতি অনুপাত ইকুয়াল টু 16,000 ভাগ 10,000। এটাকে যদি আমরা ছোট করি তাহলে 16:10। আরো ছোট করলে চলতি অনুপাত ইকুয়াল টু 1.6:1। এটা হচ্ছে চলতি অনুপাতের ফলাফল। কেমন? তাহলে আমরা এত ব্যাখ্যা লিখে এই ছোট্ট একটি কথাই পেলাম, চলতি অনুপাত ইকুয়াল টু 1.6:1। অর্থাৎ 1.6 পরিমাণ সম্পত্তি থাকলে 1 পরিমাণ দায় আছে। কেমন? আমরা বুঝিয়ে নিতে পারি যে আমার সম্পত্তি যেহেতু বেশি, তাহলে আমার ব্যবসাটাও ভালো। এখন আসো তড়িৎ অনুপাত বা কুইক রেশিও। কুইক রেশিওর ফর্মুলাটা হচ্ছে তড়িৎ অনুপাত ইকুয়াল তড়িৎ সম্পদ ডিভাইড বাই তড়িৎ দায়। আমরা একটু আগে আলোচনা করেছি যে তড়িৎ সম্পদ কিভাবে নির্ণয় করা হয়। চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ। প্রশ্নে যদি এগুলি না থাকে, এগুলি মানে কোনগুলি, মজুদ পণ্য আর অগ্রিম খরচ না থাকে, তাহলে এখানে চলতি সম্পদ বসবে, ভাগ তড়িৎ দায়। তড়িৎ দায় বলতে চলতি দায় মাইনাস ব্যাংক জমাতিরিক্ত। প্রশ্নে যদি ব্যাংক জমাতিরিক্ত না থাকে তাহলে এখানে চলতি দায় বসবে। ওকে, এটা নিয়ে ভুল বুঝাবুঝির কোনো কারণ নেই। আমাদের মূল ফর্মুলা হচ্ছে তড়িৎ সম্পদ ডিভাইড বাই তড়িৎ দায়। কেমন? এখন যদি আমরা মান বসাই তাহলে দেখা যাচ্ছে যে ওই উদ্বৃত্তপত্রের যে নমুনাটা দেয়া হয়েছে সেখানে চলতি সম্পদের যোগফল হচ্ছে 16,000। কেমন? আর মজুদ পণ্য ছিল 1500 মাইনাস হবে, অগ্রিম খরচ 500 মাইনাস হবে। আর চলতি দায়ের ক্ষেত্রে আছে 10,000 টাকা উদ্বৃত্তপত্রে, মাইনাস 3,000 টাকা ব্যাংক জমাতিরিক্ত বাদ যাবে। রেজাল্ট কি দাঁড়ায় দেখো, তড়িৎ অনুপাত ইকুয়াল 14,000 ভাগ 7,000। কেমন? এটাকে যদি আমরা একটু ছোট করি তাহলে আমরা পাই 2:1। ওকে, এই হচ্ছে আজকের আলোচনা। আমরা দুইটি অনুপাত নিয়ে আলোচনা করলাম, একটি হচ্ছে কি চলতি অনুপাত আর একটি তড়িৎ অনুপাত। কি কি? একটি চলতি অনুপাত আর একটি তড়িৎ অনুপাত। ইংরেজিতে বলার চেষ্টা করো। প্রথমটা চলতি অনুপাত, হ্যাঁ, চলতি অনুপাত। কেমন? তাহলে কারেন্ট রেশিও। আর একটা তড়িৎ অনুপাত, কুইক রেশিও। ওকে, কারেন্ট রেশিও, কুইক রেশিও, দুটি অনুপাত আমরা আজকে শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আবার উপসংহারে যাই। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, এখানে এসে শুধুমাত্র তোমাদেরকে আর কয়েকটি কথা আবারও মনে করা দেওয়ার জন্য উপসংহারে তোমাদেরকে জানাতে চাই যে আমরা যে চলতি অনুপাত শিখেছি, সেই চলতি অনুপাতের জন্য আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি দায় এবং সম্পত্তির বিষয়বস্তুগুলো জানবো। কেমন? এই সম্পত্তি পাশে কি কি থাকে, দায়ের পাশে কি কি থাকে, তাহলে আমরা এই চলতি অনুপাতটা খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারবো। সম্পত্তি পাশে এখানে থাকবে কারেন্ট অ্যাসেট, এদিকে থাকবে কারেন্ট লাইবিলিটিস।
এখানে যে সূত্র প্রয়োগ করা হয়েছে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটিস, সুতরাং আমরা এই ব্যালেন্স শিটের মধ্যে সেটা পাবো। আর তড়িৎ অনুপাত যেটা শিখেছি আমরা, সেটাও কিন্তু এই দায় এবং সম্পত্তির পাশে পাবো। শুধুমাত্র চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিয়ে বা চলতি সম্পত্তি থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ আর চলতি দায় থেকে শুধুমাত্র ব্যাংক জমা অতিরিক্ত ঋণটা বাদ দিয়ে তড়িৎ অনুপাত নির্ণয় করা হয়। আমি আশা করছি তোমরা এই আজকের এই আলোচনা খুব সুন্দরভাবে এবং সহজভাবে শিখতে পেরেছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ। আসসালামু আলাইকুম।